হ্যালো বন্ধুরা, ডব্লিউবি কেরিয়ার জোন অ্যান্ড ইজি ইংলিশে তোমাদের স্বাগত জানাই। আজ নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত। মিটিং অ্যাট নাইট ক্লাস 11-এর একটা কবিতা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রবার্ট ব্রাউনিংয়ের লেখা মিটিং অ্যাট নাইট। এটা সুন্দর করে বাংলায় উপস্থাপন করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। রবার্ট ব্রাউনিংয়ের মিটিং অ্যাট নাইট। তো প্রথমেই কবির সম্বন্ধে কিছু বলি। রবার্ট ব্রাউনিং 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইংলিশ পোয়েট, যিনি ভিক্টোরিয়ান এজে বিলং করেন। তো ছোটোবেলা থেকে পিতামাতার নির্দেশ মতো তাকে বাড়িতেই পড়াশোনা করতে হয়। প্রায় সব পড়াশোনাটাই তার বাড়িতে থেকেই সম্পন্ন হয়। আর তিনি ছোট থেকেই কবি হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এবং এই ব্যাপারে তার পিতাও তাকে কিন্তু উৎসাহ দিতেন। তিনি ইউরোপের নানা স্থানে ভ্রমণ করেছেন, বিশেষত রাশিয়া, ইতালিতে, এবং বিবাহের পরবর্তী সময় অনেকটা সময় তিনি ইতালিতেই কাটিয়েছেন। তো মিটিং অ্যাট নাইট এই কবিতাটা এটা লাভ পোয়েম একটা, অবশ্যই। তবে এটা অনেক ক্রিটিক বলেন বা অনেকে মনে করেন যে এটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। কিন্তু যদিও কবি কথা কোথাও বলেননি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটাকে আমরা জানলে বা বুঝতে পারবো যে কবির পার্সোনাল লাইফের সাথে এই মিটিং অ্যাট নাইটের সাদৃশ্য রয়েছে। তাই সেই অর্থেই বলা যায় যে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। তো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আমরা একটু জেনে নিই। যে কবি একজনকে ভালোবাসতেন, তো তিনিও কবিতা লিখতেন। তার নাম ছিল হচ্ছে এলিজাবেথ ব্যারেট। এলিজাবেথ ব্যারেটও কিন্তু কবিতা লিখতেন। তো দুজনকে খুব ভালোবাসতেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এলিজাবেথের বাবা খুব কনজারভেটিভ মাইন্ডেড ছিলেন। উনি খুব স্ট্রিক্ট ছিলেন। উনি এই প্রেম মেনে নেয়নি এবং স্ট্রিক্টলি বলেও দিয়েছিলেন যে বিবাহ কিন্তু দেবেন না। তো এর ফলে কবির সাথে যে প্রেম, এই ব্যাপারটা কিন্তু তার বাবা জানতো না বা কখনো মেনেও নিত না। প্রথম থেকেই স্ট্রিক্ট ছিলেন। তাই ওদেরকে লুকিয়ে দেখা করতে হতো, কখনো রাত্রে, বা কখনো ঘন অন্ধকারে দেখা করতে হতো। কিন্তু ঘন ঘন দেখাটা হতো না, একটা লং গ্যাপ থাকতো এদের মধ্যে। তো পরে অবশ্য এরা পালিয়ে গিয়ে বিয়েও করেন। পরে এলিজাবেথের বাবা তাকে ত্যায্য কন্যা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বিবাহিত জীবন কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি কবির। মাত্র 15 বছর পর, বিবাহিত জীবনের পর, কবির স্ত্রী মারা যান। এর ফলে কবি গভীরভাবে শোকাগ্রস্ত হয়ে পড়েন। এই বিরহের কয়েক বছর পর ব্রাউনিং পুনরায় আবার লিখতে শুরু করেন। এরপর প্রকাশিত হয় মেন অ্যান্ড ওমেন, ড্রামাটিক রোমান্স অ্যান্ড লিরিক্স। তো কবি তার প্রেমিকার সঙ্গে যেভাবে দেখা করতেন, অনেক দিন পর তো দেখা হতো, একটা লং গ্যাপের পরে। তো সেই যে দেখা করার একটা ঘটনা বা সেই যে ব্যাকুলতা, অস্থিরতা দেখা করার জন্য, তো সেইটাই মিটিং অ্যাট নাইট, এটা পড়লে আমরা বুঝতে পারবো যে এখানেও সেই ঘটনাটা তুলে ধরা হয়েছে। তো শুরু করা যাক কবিতাটা। তো প্রথম স্ট্যান্জা, এর রাইম স্কিমটা আমি শেষে বলবো, কারণ রাইম স্কিমের সাথে এটা এই গল্পের অনেক সাদৃশ্য রয়েছে, তাই সে অর্থে। The grey sea and the long black land, and the yellow half moon large and low, and the startled little waves that leap in fiery ringlets from their sleep, and again the cove with pushing prow and quench its speed in the slushy sand. The grey sea and the long black land, and the yellow half moon large and low. The grey sea, ধূসর একটা সমুদ্র, and that long black land, the দীর্ঘ একটা কালো ভূমি, মানে তটরেখা,
অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, যে হাফ হলুদ হাফ মুন অর্ধচন্দ্র, লার্জ অ্যান্ড লো প্রকাণ্ড এবং নমিত নিচু নিচু করে। অর্থাৎ এখানে একটা ভিজুয়াল ইমাজেরি ব্যবহার করা হয়েছে গ্রে সি অ্যান্ড ব্ল্যাক ল্যান্ড, এই কালারের মধ্য দিয়ে কবি এই কালার ইমাজেরিটা ব্যবহার করেছেন, কারণ কবির সাথে তার প্রেমিকার কিন্তু দেখা হতো অনেক দিন পর, যে যন্ত্রণা সৃষ্টি হতো, যে ব্যাকুলতা মনে তৈরি হতো দেখা করার জন্য, তাই গ্রে এবং ব্ল্যাকের মাধ্যমে কবি কিন্তু তা বোঝাতে চেয়েছেন। এই দু লাইন মূলত সেই যে রাত্রিতে দেখা করতে যেত তারই কিন্তু বর্ণনা করা হয়েছে, যে ইয়েলো হাফ মুন মানে সেই সন্ধ্যা হয়ে রাত্রিতে পদার্পণ করছে এরকম একটা মুহূর্ত, হ্যাঁ, অর্ধচন্দ্র। তো এই অবস্থায় কবিতাটা শুরু হচ্ছে এবং কবি যে দেখা করতে যাচ্ছে ওরকম পরিস্থিতিতে তার প্রেমিকার সাথে। দীর্ঘ পথ যেতে হবে তাকে, তার উদ্দেশ্য গন্তব্যস্থলে পৌঁছানো যে কোনোভাবে। পরবর্তী লাইন, অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েভস দ্যাট লিপ ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। কি বলছে? যে অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েভস দ্যাট লিপ, আর ক্ষুদ্র 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 তরঙ্গ, চমকিত, যে স্টার্টেলড মানে চমকিত, লিটল ওয়েভস ছোট ছোট ঢেউগুলা কি হয়, দ্যাট লিপ লাফিয়ে চলে। লিপ কি? লাফিয়ে চলে। এখানে লিপ বলতে লিপকে পার্সনিফিকেশন করা হয়েছে, একটা জীবন্ত জিনিসের সাথে তুলনা করা হয়েছে। মানে কবি দ্রুত দেখা করতে চাইছে, বড় বড় পদক্ষেপের মাধ্যমে তার প্রেমিকার কাছে যেতে চাইছেন। প্রথম দু লাইনে কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য ব্যাখ্যা করেছে, গ্রে সি, ব্ল্যাক ল্যান্ড, ইয়েলো হাফ মুন, এগুলোর মাধ্যমে একটা প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছে। কিন্তু কবির উদ্দেশ্য কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই সৌন্দর্যকে কবি দূরে রাখতে চেয়েছেন। সৌন্দর্যকে দূরে রেখে স্থির লক্ষ্যে তিনি যেতে চাইছেন সমুদ্র তীরের দিকে, কারণ তার গন্তব্যস্থলে তাকে যেতে হবে, তার খামার বাড়ি। তো কবি সেই জন্যই লিপ কথাটি ব্যবহার করেছেন, লিপ মানে বড় পদক্ষেপে। তারপরে, as I gain the cove with pushing prow and quench its speed in the slushy sand. কি বলছে? অগ্রণী জাহাজ ঠেলে আসি সেই মোহনায়, and quench its speed in the slushy sand. যে গতি খুব স্লথ, আর কোথায় পৌঁছাচ্ছে? স্লাসি স্যান্ড, বালুকণায়। স্লাসি শব্দটা ব্যবহার করে স্লাসি স্যান্ড, এইটা কিন্তু অ্যালিটারেশনের উদাহরণ। স্লাসি স্যান্ড একই ওয়ার্ড পরপর ব্যবহার হচ্ছে, স্লাসি স্যান্ড। এটা অনুভব করা যায়, এটা ট্যাকটাইল ইমাজেরি অর্থাৎ টাচ ইমাজেরি ইউজ করেছেন। যে কবি কি হলো, এই দুটো লাইনে কি হচ্ছে, কবি সমুদ্র তীরে এসে পৌঁছে গেছেন গতি কম করে, হ্যাঁ, ভিজে বালুকণার উপরে কবি এসে পৌঁছে গেছে। স্লাসি মানে ভিজে। তাহলে কবি দীর্ঘ পথ অতিক্রম করে সমুদ্র তটে এসে পৌঁছালেন নৌকায় করে। নৌকার যে সম্মুখ ভাগটা ছুচালো হয়, ওই ছুচালো প্রান্তটা এসে সমুদ্র তীরে এসে পৌঁছে গেল। তাহলে বোঝা গেল প্রথম স্ট্যাঞ্জা। চলো দ্বিতীয় স্ট্যাঞ্জা দেখা যায়। Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears, a tap at the pane, the quick sharp scratch and blue spark of a lighted match, and a voice less loud through its joys and fears, then the two hearts beating each to each. তারপরে কি হচ্ছে? Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears. তারপরে 1 মাইল উষ্ণ সুরভিত সমুদ্র সৈকত। ওই সমুদ্র সৈকতটা তারপরে হচ্ছে পার হতে হচ্ছে কোথায়? 1 মাইল ওয়ার্ম উষ্ণ, sea-scented beach উষ্ণ সুরভিত সমুদ্র সৈকত। অর্থাৎ কবি পৌঁছে গেছেন সমুদ্র তটে।
এবারে তার গন্তব্য কোথায়? সেই খামার বাড়ি। পরের লাইনে কি বলছে? 3 fields to cross till a farm appears। 3টা ফিল্ড, 3টা প্রান্তর, 3টা মাঠ তাকে ক্রস করতে হচ্ছে। এই 3 শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? এই 3 শব্দটা অনেক সময় ব্যবহার করা হয় যে রহস্যময় বা অশুভ হিসাবে ধরা হয়। এখানে প্রেমিকার কাছে পৌঁছানোর জন্য 3টি প্রান্তর প্রেমিকের সামনে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়, যদিও কবি অবশেষে সেই প্রান্তর অতিক্রম করেছে, অতিক্রম করে অবশেষে সেই খামার বাড়ির দিকে যাত্রা শুরু করেছে। তো মাইল অফ ওয়ার্ম এটাও কিন্তু ট্যাকটাইল ইমাজেরি। মাইল অফ ওয়ার্ম, সি সেন্টেড, দেখো সি সেন্টেড, এইটা হচ্ছে, এটাও উদাহরণ হচ্ছে আমাদের অ্যালিটারেশনে। সি সেন্টেড, এই যে প্রথম লাইনে সি সেন্টেড, এটা হচ্ছে অ্যালিটারেশনের উদাহরণ। এরপরে কি হচ্ছে পরবর্তী লাইন? এ ট্যাপ অ্যাট দ্য পেন, দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পট অফ এ লাইটেড ম্যাচ। ট্যাপ, টোকা, যে দরজায় যে কড়া নাড়া সেরকম টোকা দিয়া কোথায় দিচ্ছে? অ্যাট দ্য পেন, জানালা, জানালার কাঁচে, জানালার পাল্লায়, অ্যাট দ্য পেন। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, একটা দ্রুত তীক্ষ্ণ আঁচড়, মানে কবি যে এসে গেছে, কবির যে উপস্থিতি হয়েছে সেটা বোঝাতে এই শব্দটা, মানে এইটাই হয়তো তাদের সিগন্যাল ছিল, যে ওই টোকা মারার মধ্য দিয়ে তার প্রেমিকাকে বোঝাতে চাইছে যে তিনি এসে গেছেন। অ্যান্ড ব্লু স্পট এ লাইটেড ম্যাচ, তারপরে কি? জ্বলন্ত দেশলাইয়ের নীল ফুলকি। এই দুটো লাইনের মাধ্যমে কবি বোঝাচ্ছেন যে কবি এসে গেছেন দীর্ঘ পথ অতিক্রম করে তার সামনে, এবং প্রেমিকা সেটা বুঝতে পেরেছে, কারণ এইভাবেই কবি দেখা করেন বারবার। চলো তার পরবর্তী লাইন। অ্যান্ড এ ভয়েসলেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। এবং একটা মৃদু শব্দ আনন্দের এবং ভয়ের মধ্য দিয়ে, মৃদু শব্দ আনন্দ এবং ভয়ের মধ্য দিয়ে। আনন্দ কেন? কারণ কবি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ পথ, দীর্ঘ বাধা অতিক্রম করে পৌঁছেছেন তার প্রেমিকার কাছে, যা সত্যি আনন্দের। কিন্তু আবার ভয়ও পাচ্ছে, কারণ যদি প্রেমিকার বাবা জেনে যায় বা অন্য কেউ দেখে নেয় তাহলে কবি আর দেখা করতে পারবে না। এই ভয়ে মৃদু স্বরে কথা বলছেন দুজনে। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, অর্থাৎ এই দুটো লাইন কি বোঝাতে চাইছে? যে দুটি হৃদয়ের সম্পৃক্ত উল্লাসের মিলিত স্পন্দন বলছে, এর থেকে হচ্ছে তাদের কথোপকথন মৃদু স্বরে হচ্ছে, মানে তাদের যে কথোপকথনটা যে হারে হচ্ছে, যে মৃদু স্বরে হচ্ছে, তার থেকে মানে হৃদয়ের স্পন্দনটাও কিন্তু, হৃদয়ের যে স্পন্দন, সম্পৃক্ত উল্লাসের মিলিত স্পন্দন, হ্যাঁ, মানে এর থেকেও কম হচ্ছে আর কি মৃদু স্বরে, যাতে কেউ না জানতে পারে, কারণ সে অনেকটা পথ অতিক্রম করে এসেছে, দীর্ঘদিন দেখা হয়নি, অনেক দিন পর দেখা হয়, তাই কবি এইভাবে বারবার ছুটে আসছেন। তো কবিতাটিতে অ্যান্ড প্রথম লাইনে যে প্রথম স্ট্যান্ডা যদি আমরা দেখি, বারবার দেখো প্রথম 3টা লাইনে, হ্যাঁ, প্রচুর পরিমাণে অ্যান্ড ব্যবহার করা হয়েছে, অ্যান্ড অনেক অ্যান্ড ব্যবহার করা হয়েছে। তো এই অ্যান্ড ব্যবহার করার মধ্য দিয়ে কবি বোঝাতে চাইছেন যে বর্তমানটা বক্তার কাছে কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ নয়, শুধু এরপর কি হবে তাতেই তার আগ্রহ। তিনি কিভাবে, হ্যাঁ, তার মন মানে শুধু পরের কথা ভাবছে, কারণ তাকে অবলম্বন করে তার প্রেমিকার কাছে পৌঁছাতে হবে, কারণ সে কিভাবে দেখা করবে, আরও কিভাবে যায়, কিভাবে তাড়াতাড়ি যেতে পারে, সে অ্যান্ড শব্দের মধ্য দিয়ে কবি বারবার হাইলাইট করার চেষ্টা করছেন। এরপরে রাইম স্কিমে আসি। রাইম স্কিম দেখো, এ বি সি সি বি এ, ডি ই এফ এফ ই ডি। তাহলে এ বি সি সি বি এ, দেখো এ ল্যান্ড,
আর নিচে দেখো স্যান্ড, এটার সাথে মিল। বি লো ফ্রাও, সি লিপ, আর সি স্লিপ। যদি আমরা ধরি যে এ পাশ থেকে এবিসি, আর উপর থেকে যদি ধরি সেটাও হচ্ছে, আমি যদি উপর দিক থেকে ধরি এটা হচ্ছে এবিসি, নিচ দিক থেকেও বিসি, নিচ থেকে, তাহলে একই ছন্দ। তাহলে কবি এইভাবে বোঝাতে। আর ডিই এফ এর ক্ষেত্রে দেখো ডিই এফ, আর নিচের দিক থেকেও ডিই এফ, উপরের ডি বিচ, নিচে ইচ, এভাবে মিল আছে। তো কবি এভাবেই বোঝাতে চাইছেন যে তাদের ভালোবাসাটাও এরকম ইকুয়াল, দুদিক থেকেই সমান। কারণ তিনি যেভাবে তার প্রেমিকাকে ভালোবাসেন, তার প্রেমিকাও কিন্তু তাকে সেই একইভাবে ভালোবাসেন। আর এই কবিতার রাইম স্কিম হচ্ছে কি, রাইম স্কিমকে বলা হয় যে প্যালিন্ড্রম, অর্থাৎ কবি বোঝাতে চান কবির ভালোবাসা দুদিক থেকে ইকুয়াল। আর কবির ভালোবাসা শেষ নেই, এটার মাধ্যমে বোঝা যে কবির ভালোবাসা শেষ নেই, লাভ ইজ আনএন্ডিং। তো এইভাবেই কবিতাটিতে কবি ফুটিয়ে তুলেছেন তার তীব্র বেদনার কথা, যেভাবে তিনি দেখা করতেন তার প্রেমিকার সাথে। আশা করি কবিতাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করতে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। ধন্যবাদ।